আলতাফ মাহমুদ আজ সোফায় বসে আছেন রুমে না গিয়ে। আলভিও সোফায় বসে আছে। ঐশী রহমান ডাইনিং রুমে বসে আছেন। মেহবুবা মেহের ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, এখানে বসে আছো কেন? ঘুমাবে না? হ্যাঁ, আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। মেহবুবা মেহের ডাইনিং রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যান। যাওয়ার সময় সোফায় বসে থাকা দুই বাপ ছেলের দিকে তাকান। দুজন এভাবে বসে আছে কেন? কেউ কারোর সাথে তো কথাও বলছে না। প্রায় 10 মিনিট পর ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন ঐশী রহমান। হাজবেন্ড আর ছেলে এখনো সোফায় বসে আছে। মাকে দেখেই সোফা ছেড়ে উঠে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে মায়ের হাত চেপে ধরে আলভি। তারপর টেনে নিয়ে যেতে শুরু করে নিজের রুমের দিকে। আলতাফ মাহমুদ সোজা সোফা ছেড়ে উঠে গিয়ে ঐশী রহমানের হাত টেনে ধরে থামিয়ে দেন। তোমার মায়ের হাত ছাড়ো আলভি। আলভি বাবার হাত থেকে মায়ের হাত ছাড়িয়ে নেয়। এই কে আপনি? এই বাড়িতে কিভাবে প্রবেশ করলেন? আবার অভদ্রের মতন আমার মায়ের হাত টেনে ধরছেন। যান নিজের কাজে। হতভম্ব আলতাফ মাহমুদ। ঐশী রহমান মুচকি মুচকি হাসছেন হাজবেন্ডের মুখ দেখে। ইচ্ছে আচ্ছা, জব্দ হচ্ছে লোকটা। দেশে আসার পর থেকে ছেলেটাকে অনেক কথা শুনিয়েছে। দেখ এখন কেমন লাগে। আলভি পুনরায় ঐশী রহমানকে টেনে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আম্মু, কোথা থেকে কে এসে তোমার হাত টেনে ধরেছে? তুমি কিছু বললে না কেন? তোমার আব্বুর মুখটা দেখো একবার, কিভাবে তাকিয়ে আছে। আলভি ঘাড় ঘুরিয়ে তাকায়। তারপর দ্রুত মাকে নিয়ে নিজের রুমে চলে আসে। ডোর লক করতে করতে বলে, ওই রুমে তুমি যাবেই না আর। ঐশী রহমান হাসতে হাসতে বেডের উপর বসে পড়েন। আলভি নিজেও হাসতে হাসতে মায়ের পাশে এসে বসে। আলভি হাসতে হাসতে বলে, আমাকে চ্যালেঞ্জ করে? আমি যে তারই ছেলে সেটা হয়তো ভুলে গিয়েছিল। তুমি বললে না। এই কে আপনি? তখন তোমার আব্বুর মুখটা দেখার মতো হয়েছিল। আমার কাজ ছিল আব্বুকে হতভম্ব করা আর সেটাই হয়েছে। কি রিয়াকশন দেবে সেটাই বুঝতে পারিনি। নড়াচড়া করতেও ভুলে গেছে বোধহয়। ছেলে হয়ে বাপকেই চিনতে পারোনি, আবার অভদ্র বলছো বেচারা, আর কি রিয়াকশন দেখাবে? আলতাফ মাহমুদ এখনো আগের মতোই দাঁড়িয়ে আছেন। বইয়ের হাত ধরেছে বলে শেষ পর্যন্ত অভদ্র হয়ে গেছেন। বইয়ের হাত ধরলে যদি অভদ্র হয়, তাহলে অন্যের হাত ধরলে কি হবে? ঘুরে দাঁড়িয়ে সোফায় এসে বসেন আবার। এখনো ছেলের কথা শুনে কানে বাজছে। ছেলে হয়ে বাপকে বলল, এই কে আপনি? এত এত টাকা পয়সা খরচ করে এই কেমন ছেলে বড় করলেন তিনি। বাপের কাছ থেকে বড় মাকে কেড়ে নেয়। বাপকে বলে, এই কে আপনি? আবার বলে কিনা অভদ্র। তিনি অভদ্র বজ্জাত ছেলে। সেন্টার টেবিলের উপর রাখা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিজের রুমের দিকে এগিয়ে আসেন। আজকে রাতেও ঘুম হবে না। এর প্রতিশোধ তো তিনি নেবেনই। ছাড়বেন না এই বদছেলেটাকে। পাই টু পাই হিসেব করে প্রতিশোধ নেবেন। সকালের নাস্তা সেরে বাড়ির বড়রা বাদে বাকি 5 জন তৈরি হচ্ছে শপিং মলে যাওয়ার জন্য। যতটা সম্ভব আজকেই শপিং করে নিয়ে আসবে। আলভি তৈরি হয়ে যাওয়া মায়ার রুমে আসে। মায়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধছে। হয়েছে তোমার? মায়া ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আর একটু। মুখ ঢেকে যাবে কিন্তু। হ্যাঁ, ঢেকেই যাব। হিজাব বাঁধা শেষ হতেই আলভি মায়ার পেছনে এসে দাঁড়ায়। মায়াকে নিজের বুকের সাথে ঠেকিয়ে ফোন আনলক করে। হাসি দিয়ে ফোনের স্ক্রিনে তাকাও।
মায়া ঘাড় ঘুরিয়ে মুখ তুলে আলভির মুখের দিকে তাকায়। আলভি নিজেও মায়ার মুখের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে আলভি। তারপর ফোনের স্ক্রিনে তাকায়, চোখ দুটো বড় বড় করে বলে, ওয়াও, দেখো কত সুন্দর হয়েছে পিকটা। মায়া ফোনের স্ক্রিনে তাকায়, আসলে অনেক সুন্দর হয়েছে পিকটা। একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, দুজনের ঠোঁটেই হাসি আছে। এবার ফোনের দিকে তাকাও, এত পিক তুলতে হবে কেন? আমাদের দুজনের একসাথে কোনো পিক আছে? বেশি কথা না বলে আমি যা বলছি তা করো। আছে তো, কোথায়? ফটো অ্যালবামে। ওই ন্যাংটাকালের পিক। ঠিক করে হেসে ওঠে মায়া, কোনো রকমের হাসি চেপে বলে, ওগুলো ন্যাংটাকালের পিক তো? অ্যালবামে তো কারো ড্রেস ছাড়া পিক দেখলাম না আজ অব্দি। তোমার মাইন্ড এত খারাপ কেন? ন্যাংটাকালের পিক বলেই কি ন্যাংটা থাকতে হবে না? আলভি বাম হাতে মায়ার মাথা ধরে দ্রুত গতিতে মায়ার ওষ্ঠজোড়ায় আলতো চুমু খায়। বেশি কথা না বলে সামনের দিকে তাকাও। তুমি কিন্তু নিজের কথা রাখছো না। আমি নিজের মুখ দিয়ে একবারও বলিনি আমি আমার বউয়ের কাছ থেকে দূরে থাকবো বা আদর করব না। যারা এমন কথা বলেছে ওটা তাদের ব্যাপার, আমার না। পোল্টিবাজ লোক একটা। সে তুমি যাই বলো। মায়া কথা না বলে আলভির কথা মতো সামনের দিকে তাকায় হাসি মুখে। পিক তোলা শেষ হতেই কটমট করে তাকিয়ে বলে, সরো আমার পেছন থেকে। পেছন থেকে সরে পাশে এসে দাঁড়ায় আলভি। মায়া একবার তাকিয়ে মেকআপ বাঁধতে শুরু করে। আলভি পিকগুলো দেখতে শুরু করে। একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকা পিকটা ওয়ালপেপারে সেভ করে। এই পিকটা একটু বেশি সুন্দর হয়েছে। ফোন পকেটে ভরে নিজেকে একবার আয়নায় দেখে নেয়। মায়ার মেকআপ বাঁধা শেষ হতেই ওকে নিয়ে নিচে নেমে আসে। মাহিদার সানজেদা তৈরি হয়ে সোফায় বসে আছে ওদের দুজনের জন্য। ভাইয়ারা এসে গেছে, চলো এখন। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলে ওদের দুজনের দিকে তাকায়। মায়া ব্ল্যাক বোরকা হিজাব পরেছে আলভির কিনে দেওয়াগুলো থেকেই। আলভি ব্ল্যাক প্যান্ট আর অফ হোয়াইট শার্ট পরেছে। সানগ্লাসটা শার্টের সামনে ঝুলিয়ে রাখা, দুই হাত প্যান্টের পকেটে গুজে রেখেছে। চুলগুলো স্লাইক করা, সামনে কপালের কতটুকু দেখা যাচ্ছে এখন। বিয়ের আগে এই দাগ মিশলেই হয়, না মিশলে বইয়ের দেওয়া আঘাত নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হবে। মান্তাসাকে কোলে তুলে নেয় আলভি। তারপর পাঁচজন বাড়ি থেকে বেরিয়ে আসে। শপিং মলে এসে সানজিদা, মাহির আর মাহির মায়া আর আলভিকে একা ছেড়ে অন্য পাশে যায় নিজেদের ড্রেস দেখার। আলভি মায়াকে সাথে নিয়ে এসে দাঁড়ায় লেহেঙ্গার শপে। দেখো কোনটা ভালো লাগে। মায়া লেহেঙ্গা গুলোর দিকে তাকিয়ে আবার আলভির মুখের দিকে তাকায়। আস্তে আস্তে বলে, তুমি দেখো, তুমি পরবে, তুমি চুজ করো। তুমি দেখবে, তুমি চুজ করো। মায়ার কথা শুনে আলভির মুখে হাসি ফুটে ওঠে। একটু ঝুঁকে মুখটা মায়ার কানের কাছে এনে বলে, আমি শুধু দেখবো না তো? মায়া কপাল পুরো কুঁচকে বলে, আর কি করবে সেটা পরে বলবো, এখন বললে কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু আমি পরেই বলবো। মায়া আর কিছু না বলে লেহেঙ্গা গুলোর দিকে তাকায়। আলভি নিজেও মায়ার লেহেঙ্গা গুলোর দিকে। মায়ার চোখ অনুসরণ করে আলভির নজর আটকায় একটা মেরুন কালার লেহেঙ্গার দিকে। এদিকে এসে দাঁড়ায় লেহেঙ্গাটার সামনে। সেলস বয়কে ডেকে লেহেঙ্গাটা নামাতে বলে। ছেলেটার লেহেঙ্গা নামিয়ে দেয়। তারপর হাসি মুখে বলে, বছরের আমাদের শপের সবচেয়ে বেশি সেল হওয়া লেহেঙ্গা এটাই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাই লাস্ট পিস। আলভি লেহেঙ্গাটা দেখতে দেখতে বলে, সব শপের মানুষরা
এই একই কথা বলে। ছেলেটা হেসে বলে, না স্যার, আমি সত্যি বলছি। গতকালকে এই সেম লেহেঙ্গা ৩টা বিক্রি হয়েছে। আমি বিয়ে করব বলে কি এখন সবাই বিয়ে করছে নাকি? লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায় মায়া। ছেলেটা আবারও হেসে বলে, হবে হয়তো স্যার। আলভি মায়ার দিকে তাকিয়ে বলে, লেহেঙ্গা ট্রায়াল দিয়ে আসো। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এখন এই বোরকার উপর দিয়ে লেহেঙ্গা ট্রায়াল দেবে। আলভির লেহেঙ্গা এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে মায়াকে টেনে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যায়। সেলস বয়টা হা করে তাকিয়ে থাকে বন্ধ হয়ে যাওয়া ডোরের দিকে। অল্প সময়ের মধ্যে ট্রায়াল দেওয়া হয়ে যায়। ঠিক মতোই হয়েছে। লেহেঙ্গা সেলস বয়ের হাতে দিয়ে এটাই প্যাকেট করে দিন বলে আলভি। সেলস বয়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, এমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকার কিছু নেই, এটা আমার বউ। ছেলেটা হেসে বলে, এরকম কিছু না স্যার। অন্যরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকে যায় ভেতরে, তারপর ঘন্টাখানিক পর ভেতর থেকে বেরিয়ে আসে। আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে এত দ্রুত ট্রায়াল দেওয়া হয়ে গেছে দেখে। সারাদিন যদি ট্রায়াল রুমে বসে থাকি তাহলে বাকি সব দেখবো কখন? আর কিছু লাগবে না স্যার, শাড়ি লাগবে। আলভি নিজের পছন্দের একটা অফ হোয়াইট গার্জিয়াস শাড়ি চুজ করে। মায়াকে দেখালে মায়াও পছন্দ হয় শাড়িটা। শাড়ির সাথে ম্যাচিং করে দোপাট্টা নেয়। শপের ছেলেটা আলভির দিকে তাকিয়ে বলে, স্যার, আপনারা চাইলে দোপাট্টায় নাম লিখিয়ে দিতে পারেন। এটাতে নাম লেখানো যায়। আপনারা যেমন চাইবেন আমরা সেরকম ভাবেই তৈরি করে নাম লিখে দিতে পারবো। তবে একটু সময় লাগবে। আচ্ছা তাহলে এটার মতোই সেম ডিজাইন থাকবে। শুধু নামটা লিখে দিলেই হবে। ওকে স্যার। নাম, আমার নাম আলভি, ওর নাম মায়া। আলভির বউ লিখবো স্যার। না, আলভির মায়াপড়ি। ছেলেটা আবারও আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। এই যাবৎ যতগুলো দোপাট্টায় নাম লিখিয়েছে সবগুলোতেই অমুকের বউ তমুকের বউ লিখেছে। এই প্রথম কেউ বউ বাদ দিয়ে অন্য কিছু লিখতে বলল। কেনাকাটা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। সবেমাত্র সকলের ড্রেস আর জুতা কেনা শেষ হয়েছে। কসমেটিক কেনা এখনো বাকি রয়েছে। মান্তাসা বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেচারির ঘুম পেয়েছে এখন। মাহির আর আলভি কাঁধের উপর ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু মান্তাসা এভাবে ঘুমাবে না। ও বাড়িতে গিয়ে বেডে শুয়ে আরাম করে ঘুমাবে। বারবার 22-22 বলছে। বালিশে শুয়ে ঘুমাবে। মাহির আলভির দিকে তাকিয়ে বলে, আমি আর সানজিদা বাড়িতে ফিরে যাই। তোমরা বাকি কেনাকাটাটা শেষ করে আয়। আমরাও ফিরে যাই এখন। আগামীকাল না হয় মায়াকে নিয়ে আবার আসবো। যাবি আবার আসবি। তোরা আয়, আমরা যাচ্ছি। প্যাকেটগুলো আর মাহির কারে তুলে দে, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব। বড় ভাইয়ের কথা অনুযায়ী তাই করে আলভি। মায়া আলভির দিকে তাকিয়ে বলে, আমার খিদে পেয়েছে, আমি বাড়িতে যাব। আলভি অনুভব করে ও নিজেও খিদে পেয়েছে। সেই সকালে খেয়ে এসেছিল দুটো ব্রেড আর ডিম। এখন দুপুর হয়ে গেছে। মাহির গিয়ে বসে ড্রাইভিং সিটে। মাহির বলে, তুই এখানে বসলি কেন? তুই ওদের দুজনের সাথে থাক। তুমি ভাবির সাথে পেছনে বসো, আমি ড্রাইভ করছি। ভাই আর মায়া এখন লাঞ্চ করবে। আমি ওদের দুজনের মধ্যে থেকে কি করব? সানজিদা বলে, দেখেছো তোমার চেয়ে তোমার ছোট ভাইয়ের মাথায় বেশি বুদ্ধি। মাহির পেছন থেকে বসতে বসতে বলে, ওর মতন অকাজগুলো তো আমি করিনি, তাই ওরকম বুদ্ধি আমার মাথায় নেই। ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায় মাহির। কপাল ভ্রু কুঁচকে বলে, কি অকাজ করেছি আমি? কি ভেবেছিস আমি কিছু জানি না?
কি জানো? মাহির গম্ভীর সুরে বলে, তুই কখন কবে কাকে নিয়ে কোথায় যাস সবই জানা আছে আমার। উদ্দাম কেলানি খাওয়ার আগে ভালো হয়ে যা, নয়তো তোর কপালে শনি আছে বলে রাখলাম। মাহি দ্রুত সামনে ঘুরে বসে, হার্টবিট বেড়ে গেছে, হাত পা মৃদু কাঁপতে শুরু করেছে। সানজিদা মাহিরের দিকে তাকিয়ে বলে, কি বলছো? ক্লিয়ার করে বলো তো। বাড়ি ফিরে বলবো। ওই শয়তান কার স্টার্ট দে। তুমি চালাও, আমার হাত পা কাঁপছে এখনই। আব্বুকে তো এখনো কিছু বলিনি। কার স্টার্ট দিয়ে বলে, প্লিজ ভাইয়া আব্বুকে কিছু বলবে না। আমার কথা শুনবি, তাহলে কিছু বলবো না। মাহিদ মনে মনে বলে, দুই ভাই মিলে পেয়েছোটা কি? সমান তালে ব্ল্যাকমেইল করেই যায় একজনের পর একজন। আমি মানুষ একটা, দুজনের কথা কিভাবে শুনবো? মাহিদের ফোনে রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আলভির নাম জ্বলজ্বল করছে। বিড়বিড় করে বলে, শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির। সরি, শয়তানের কল এসে হাজির। গল্পটা না দিতে চেয়েও দিয়ে দিলাম, শুধুমাত্র আপনারা অপেক্ষা করছেন বলে। তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার ভয়েস খারাপ হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।